আজ প্রায় 5 বছর পর দেশে যাচ্ছি। এই 5টা বছর আমার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেড়ে নিয়েছে। সম্ভবত কেউ অনেক বছর পর দেশে গেলে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু এটা আমার জন্য হয়ে ওঠেনি। কিছুদিন আগে আমার পড়াশোনা শেষ করেছি, আর আমি এখন কানাডায় বিমানবন্দরে। নিরাপত্তারক্ষীরা আমায় ভালোভাবে দেখে ফ্লাইটে যেতে বলল। ফ্লাইটে উঠে প্রথমে নিজের জায়গায় যেয়ে বসলাম। আজ কেন জানি না অতীতের সব কথাগুলো মনে পড়ছে আব্বুর কথা, যিনি কিনা আমার সব আবদার পূরণ করতেন। কিছু সময় পরে আমাদের ফ্লাইট আকাশপথে উড়াল দিল। বুঝতে পারছি না, সবাই দেশে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়ে, কিন্তু আমার তা হচ্ছে না। মনের ভিতরে ভয় বিরাজ করছে। হয়তো এটাই হওয়ার কথা ছিল। আজ অতীত খুব করে ডাকছে। আমার এসব ভাবতে ভাবতে চোখটা বন্ধ করে নিলাম। কলেজের প্রথম দিন থেকে শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু রুমে এসে ঘুম থেকে ডেকে তুলল। তারপর আর কি, ফ্রেশ হতে বাথরুমে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি রৌদ হাসান, বাবা মায়ের 2 মাত্র ছেলে। বড় ভাই আছে। ভাইয়া আর আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমি থাক, এখন আর জানতে হবে না। ফ্রেশ হওয়া শেষ, সকালে নাস্তা করার জন্য নিচে চলে আসলাম। শুনলাম তুমি নাকি আজ কলেজ যাচ্ছ। জি আব্বু, বাসায় থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজে যাই। ঠিক আছে, আমি জানছি ড্রাইভারকে বলে যাচ্ছি কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নাই, আমি রিক্সা করে যেতে পারবো। কিন্তু ভাইয়া, তুমি আব্বুকে কিছু বলো। রেদওয়ান কি বলবে? আব্বু, রোজ যা বলছে করতে দাও রে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, কে দেখে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই, এরকম কি ওর কোনো চিহ্ন আছে? প্লিজ আব্বু, রোজ যেহেতু চায় না, যেতে চায় বিলাসবহুল জীবন, তাহলে জোর করছো কেন? আসলে আমরা বড় লোক, কিন্তু আমি সাধারণভাবে চলাফেরা করি, তার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। তারপর নাস্তা করে বাসা থেকে বের হলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব, ঠিক তখনই ঠাস। অবাক হচ্ছেন? আমি হয়েছি কিছু না জেনে থাপ্পড় খেলাম। তাকে দেখলাম একটা মেয়েদের গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে মেয়েটি আমাকে থাপ্পড় মারলো তার দিকে করুণ আর্তনাতে তাকিয়ে আছে। হঠাৎ এই মেয়েটা আমার কলার ধরে এক পাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলিস? মানে, কি আপনার ফ্রেন্ড? আর কি বলেছি? হ্যাঁ, ন্যাকা, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। কি? আমি ভুল করছি? তুই আমাকে চিনিস? আমি কে? না, আর জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। যেতে দেব, তার আগে আমার ফ্রেন্ডের থেকে মাপ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাপ চেয়ে নেব। মেয়েটি আমার কথা শুনে অন্য এক মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরেই মেয়েটার সাথে আরেক মেয়েকে নিয়ে আসলো। হয়তো এনার জন্য মার খেতে হলো। এখনো ব্যথা করছে। বললাম, আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? মেয়েটা বলল, রিমি, আমি যার কথা বলেছিলাম সে ইনি না, আরেকজন ছিল। তার মানে মেয়েটার নাম রিমি। নামটা সুন্দর হলেও 1 নম্বরে বদের হাড্ডি। চেনা নেই জানা নেই, অপরিচিত এক মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম কি জন্য কথা বলছিল। এদিকে ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছিল। তারপর রিমিকে বলে ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু আবারও ডাক দিল। তারপর নাম জিজ্ঞেস করলো। আমি নাম বলে ক্লাসে চলে আসলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে, বন্ধুদের সাথে কথা বলছি। এমন সময় রিমি, মানে ওই বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইল। আমি সেদিকে না তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর রুমে স্যার আসলো। স্যার ক্লাস নিচ্ছেন, এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? রুদ হাসান। তুমি কি এই ক্লাসের? আমি কিছু বলার আগেই, না স্যার, ও তো এই ক্লাসের না। মেয়েটার কথা শুনে মন চাচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিতে। একটু আগে বাজে ব্যবহার করে মন ভরেনি, এখন আবার স্যারের কাছে বেয়াদব বানাচ্ছে। এই ছেলে, কথা বলছো না কেন? কি বলবে স্যার? দেখছেন না একটা ফকির। না স্যার, আমি। চুপ করো,
আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমার বন্ধুরা বলতে চাচ্ছিল, ওদেরকে স্যার কিছু বলতে দেয়নি। কি আর করার, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম রিমি আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে বোঝা যাচ্ছিল মাথায় তুলে একটা আছাড় মারি। রুম থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার আসবো? আরে রোদ, তুমি এখানে? আসো, ভিতরে আসো। স্যার, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তুমি কি স্যারের সাথে খারাপ ব্যবহার করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করেছে আমি কলেজের ছাত্র না, তাই তিনিই বের করে দিয়েছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার প্লিজ আমার পরিচয় কাউকে দেবেন না। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। স্যার বলে দিয়ে গেল, কিন্তু আমার পরিচয় দেয় নাই। কিন্তু এদিকে রাফি স্যার রিমির প্রতি রেগে ফায়ার। স্যার রিমিকে আরো কথা শুনিয়ে বসতে বলল। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম। শালা কুত্তা, তোর জন্য আমাকে স্যার এতগুলো কথা শোনালো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি? আমাকে মেরে বলছেন আমি আপনাকে সরি বলবো? যেটা বলছি সেটা কর, না হলে আবার দিব। থাক, দেওয়া লাগবে না বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম আই লাভ ইউ। কথাটা বলেই উসাইন বোল্টের দৌড় দিলাম। কিছু সময় পর থেকে রিমি কুত্থা, বাদর, বদমাস, হারামি আরো কত কি বলছে। আমি সেদিকে কান না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে কিন্তু জোশ, যে কেউ ক্রাশ খাবে। তবে মেয়েটা একদম গুন্ডি, চেনানি জানানি এসে তাপ্পর মারে। তবে মেয়েটার কি দেখতে অনেক মায়াবী, মন চায় সারা জীবন তাকে উৎসর্গ করে দিই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে দেখলাম আব্বু আর ভাইয়া বসে আছে। আরে আব্বু, ভাইয়া, তোমরা কখন এলে? এই তো মাত্র আসতাম। তা তোমার কলেজ কেন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তোমাকে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভিতর টাইটানিক চলে যাবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার উপর একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু বলো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর তোমার ভাই সামলাবে, আর একটা আমি নিজেই সামলাবো। আব্বু, আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, তাছাড়া তোমার ভাই, আপনি যেই তোমার কথা বলেছে। ভাই, তুই আমাকে মাফ করে দে, এটা আমার একার দ্বারা হবে না। ভাইয়া, তাই বলে আমি? তুই ছাড়া কে আছে বল? ঠিক আছে, পরে ভাববো। তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু, তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বল। না মানে ভাইয়ের সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য একটা পিএস দেখো। আম্মু, আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজ দাও, তাহলেই হয়। ঠিক আছে। আজ প্রথম না, আম্মুর কাছ থেকে আগেও আইডিয়া নিয়েছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যে 7:30টায় ঘুম থেকে উঠলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া, তুমি আসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে, বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো কি করতে হবে। তুই যদি বাসায় কথাটা বলিস তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু বাবিটাকে তোমার পিএস ঠিক করো। তারপর বাসায় বলে দেব, তখন নয় হবে। তারপর ভাইয়ের সাথে আরো কিছু কথা বলি। ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। তখন দেখলাম রিমি এবং তার গ্যাং আমাদের দিকে আসছে। দোস্ত, ইয়ে আপদটার বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমাদের অফিস থেকে উৎপন্ন 5%-এর অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, রিমি সেই চৌধুরীর মেয়ে। আর তাকে তো ভাবনা নাকি? রোদ, দোস্ত একটা কথা বলি। বল, কি কথা? জয় কিছু বলবে তার আগে রিমি এসে হাজির। হয় কুত্তা, এদিকে আয়। কুত্তা মানে? ওই,
তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি রোদের পিছনে পড়ে আছো কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এদিকে আয়, তাড়াতাড়ি। তারপর আর কি করার, যে ধানি লঙ্কার মেয়ে না জানি আবার কখন তাপ্পড় দেয়। কিন্তু বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু আমি না শুনে রিমের সাথে এলাম। বলো কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে রিমির সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। আর মিস ধানি লঙ্কার আগে গজগজ করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। হে হাইসে, তুই জানিস আমার পিছে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছনে ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। ওই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। দূর, তুই আমার চোখের সামনে থেকে এখন যা। ঠিক আছে, যাচ্ছি বলেই চলে আসলাম। আমার ভাগ্য যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসেব নেই। এসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে আসলাম। কি রে, আজ কি বললো? আজ কিছু বলেনি, উল্টো আমি নিজেই ওকে রাগিয়ে দিচ্ছি। তাই নাকি? আর রাহুল কি জন্য বলতে চাইছিলি? না, তেমন কিছু না। আরে শালা, বল কি হয়েছে? আমি 17 তারিখে নানুর বাসা যাবো। আর কেন, বুড়া কি অসুস্থ? আরে না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো বাড়িতে দাওয়াত খেতে পারবে। তোরা মজা নিচ্ছিস? তাছাড়া কি করব? তোর জীবন থাকতে তো তুই প্রিয়াকে। রাহুলের মামাতো বোন প্লাস গার্লফ্রেন্ড, কিছু বলতে পারবি না, আমি শিওর। দূর শালা, তোদের বলে আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি। আর চিন্তা করিস না, আমরা তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলেই বুঝতে পারবি। তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাই আসলো। এখন কি করব? বিয়ে করে নিয়েছো? হুম। ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দেব। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে, যাও। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় মিঠু এসে বলল প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছে। তাই প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম। স্যার আসবো? আসো। স্যার আমাকে ডেকেছেন? এসো, আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। আমি দুদিন ধরে লক্ষ্য করেছি তুমি রিমি মেয়েটার সাথে বেশি কথা বলছো, এমনকি তুমি তার হাতে মার খেয়েছ। এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে? আর আমাকে কি বলবে বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না। আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিচ্ছে, আর সেটা যে রিমি তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তবে রে, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার কথাটি বলার সাথে তাই আমি ফুরত, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জতের ফালতা বের করে দিবে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামি করা মানে হলো আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে দূরে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি। সরি রুহি, আমি আসলে তোমাকে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শেখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গুন্ডি বান্ধবী দেখলে আমার গালে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পড়বে। মানে? রুহির কথা শুনে পিছনে ঘুরে দেখলাম ওই বজ্জাত মেয়েটা মানে রিমি দাঁড়িয়ে আছে। ওই, আমি কি? তুমি? তুই তোতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললি সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি এটা আমাকে আবার বল। তোমার দিব্যি এটাই বলেছি। সত্যি তো? রিমির কথা শুনে বুঝে যাচ্ছে ও তেমন কিছু শোনা নাই। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি বলে। ওই, কথা বলছিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মন তো চাই তোমাকে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দেই। তোমার এই মায়াবতী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলতে ইচ্ছা করে না। আর তোমার এই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম।
এসে দেখি রিমি একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই, দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, এটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা, তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামি করতে? কথা কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? চাইলে করতে পারো। আমি তোকে দূর, আমি চলে যাচ্ছি। ঠাটা। কলার ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আম্মুর রুমে চলে গেলাম। আব্বু, কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি, তাই না? আরে আম্মু, কি যে বলো, তোমরাই তো সব। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল, কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন? তার আবার কি হলো? কিছু বলতে যাব তার আগেই ভাই আসলো। আরে তুই এখানে? আমি তো তোকে খুঁজছিলাম। কেন? তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন? আমি থাকলে সমস্যা কি? না, তুমি যাও। না, আমি যাব না। আব্বু আম্মু, ভাই একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটা ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ার দিকে তাকিয়ে রইল। ভাই আমার দিকে তাকিয়ে রইল। ভাইকে দেখে বুঝলাম ভাই অনেক লজ্জা পাচ্ছে। ভাই এখন কি দাঁড়িয়ে থাকবে? ভাই আমার কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পর রোদ মেয়েটা কে রে? ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি। আর ওর পিএস তো ঠিকই হয়েছে, মাত্র 2-3। বলে 2-3 ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন আর বাসার ঠিকানা দাও, কালকেই তার বাসায় যাব। ভাইয়ের থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে, আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চুপি চলে যাবে এমন সময় আবারও আম্মু ডাকলো। তুই কি কাউকে ভালোবাসিস? ইয়ে মানে আম্মু, তা মেয়েটা কে আর বাসা কোথায়? নাম রিমি, বাসা কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দৃঢ় বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খাবার খাওয়ার পর বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় রাহুল কল করলো। দোস্ত, আমি তো শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর পিয়ার বিয়ে। আরে ভাই, কান্না করছিস কেন মেয়েদের মতন? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর। আমরা সবাই তো তোর বাসায় আসছি। রাহুলের সাথে কথা আর না বলে জয় আবিরদের ফোন করে রাহুলদের বাসায় আসতে বললাম। আর আমিও রেডি হয়ে গাড়ি নিয়ে রাহুলের বাসায় চলে আসলাম। তারপর দেখলাম রাহুল রুমের ভিতরে কান্না করছে। আমি ওকে বুঝিয়ে কান্না থামালাম, তারপর রেডি করলাম ওকে। কিছুক্ষণ পর আবির জয় আসলো। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানুর বাসার দিকে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর রাহুলের নানুর বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে আসলাম। একটা রুম বলতে ভুল হবে, এর আগে অনেকবার এই বাসায় এসেছি আর যতবারই এসেছি আমরা এই রুমেই থেকেছি। বলতে গেলে রাহুলের রুম এটা। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে যেয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু, বলো। কোথায় তুমি? আসলে আব্বু, আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি, কিন্তু বাহিরে কোথায়? রাহুলের মামার বাসায়। মানে কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কিছু বলতে যাবো তার আগে আম্মু বলা শুরু করলো। হয়তো আব্বুর থেকে ফোন কেড়ে নিচ্ছে। ওই গাধা, তোর কি একটুও জ্ঞান নেই? আম্মু, গাদার কি জ্ঞান আছে তুমি বলো। দেখ রোদ, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে।
তবে ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি ভাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠক ঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য ডাকছে। কাউকে যে খোলার জন্য বলবো সেটা হলো না, কারণ সব হারামিরা ঘুমিয়ে পড়েছে। তাই নিজেই দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না তুমি ভালো আছো। চেহারার এমন হাল কেন? না, তেমন কিছুই না। তেমন কিছু না মানে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ঠিক মতো ঘুমাও না মনে হয়। প্রিয়ার সাথে আরো কিছু কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে জয়ের ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম সবাই বসে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো, তাহলে চল। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই, আমরা এখানে কি ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথাটা বলতে এসেছি? ভালোবাসা কথা বলতে। তাহলে ঘুরতে যাবো কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। থাক, আর যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাক। এখন যদি কেউ প্রিয়াকে কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদের জুতা দিয়ে পিটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান, সাথে রাহুলকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বের হয়েছে। ঠিক সেই সময় রিমির কথা মনে পড়ে গেল। অনেকটা মিস করতে লাগলাম। তাহলে সত্যি কি আমি রিমিকে ভালোবাসি ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারে বজ্জাত, কথায় কথায় মারতে চায়। মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে সে কথাগুলো ভাবছি, এমন সময় জয় বলল, কি রে, কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদেরকেও বলবি না? আমার মনে হয় আমি সত্যি রিমিকে ভালোবেসে ফেলেছি। সেটা তো আর বলতে হবে না, আমরা এমনিতেই আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোন মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। ও, আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতের খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মু ফোন করলো। আম্মু, কি করো? এই তো বসে আছি। তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু, ওকে আছি। তুমি খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি, এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি? আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, তুই তোর আব্বুর সাথে কথা বল। আব্বু, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলে কেন? সেটা আমাকে বলতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, বাসায় অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো রোদ, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু, সত্যি বলছি। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, কি বলছো কি এসব? হ্যাঁ, আমি সরি, প্লিজ একটু ম্যানেজ করো। আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যান তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন, রাহুল, তোকে যা যা বলেছি আজ সেগুলো খুব মন দিয়ে করবি, একটু যেন ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না। যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তারপর রাহুল চলে গেল। কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো শালার ভিতুটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারেনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এভাবে আর 3 দিন চলে গেল। ভাই, আর মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে এতটুকু কাজ হলো না। মন খারাপ করে বসে আছে। তখনই প্রিয়া রুমে আসলো। প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছর জুনিয়র। এভাবে আরো 1 দিন চলে গেল। আর মাত্র ভাইয়ের বিয়ের 1 দিন আছে। দূর, কাদের সাথে এলাম। এখন ভাইয়ের বিয়েটা মিস করতে হবে। আর কাল অপেক্ষা করতে পারবো না। না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার বিথুটার এতটুকু বলার সাহস নেই। 2 দিন পর বিয়ে। দূর, ভাইয়ের বিয়েটা মিস হয়ে গেল। শালাকে পুকুরে জলে ফেলে দিই, মনে মনে ভাবছে এগুলা। আর রাহুল প্রিয়ার পেছনে পেছনে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরেই যা দেখলাম, প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে ওদের দুজনের থেকে আমরা অনেকটা পেছনে। আরে কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। তাই ওদের কাছে গিয়ে আমরা শুনতে লাগলাম। প্লিজ রাহুল, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রয়োজনে যদি আজ আমাকে ফিরিয়ে দিস, সত্যি আমি আত্মহত্যা করব। প্লিজ রাহুল, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সে ছোট্টবেলা থেকে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি,
কারণ হলো আমার খুব ভয় করতো তুই যদি আমার ভালোবাসার মর্যাদা না দিস। কিন্তু আজ আজ আমার বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। আমাদের থেকে মনে হচ্ছে রাহুল বেশ অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে। কোনো কথা তো দূরে থাক, একটু নড়াচড়া করতে পারছে না। রাহুলের এমন করুণ কাহিনী দেখে আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে। আমার মনে হয় তোর কাল বিয়ে করাই ভালো। রাহুলের কথা শুনে কিছুক্ষণ মন চাইছিল শালাকে জুতা দিয়ে পিটাই। হঠাৎ মনে পড়লো প্রিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে, না জানি প্রিয়ার কত রাগ হচ্ছে। শালার বিথুর ডিম। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামিও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো। কিছু না, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর আমি, জয় আর আবির মিলে সাকিবকে ইচ্ছা মতো খিল ঘুষি দিলাম। তারপর বললাম, শালা তোর জন্য এখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তোর বিয়ে। তাহলে আমাদের এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আর তুই কি না? তাই আমার অনেক ভয় করছে। আরেকবার ভয়ের কথা বললে তোর এখানে মেরে ফেলবো। তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি নাই। যা হওয়ার হয়েছে। তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানার বাসার দিকে রওনা দিলাম। প্রিয়ার রাহুলের কথা ভাবছি, এমন সময় রিমির কথা মনে পড়লো। কতদিন হলো রিমির সাথে কোনো কথা বা দেখা হয়নি। কি যে করি ভালো লাগছে না। এই জায়গায় কাজ তাড়াতাড়ি শেষ করলেই হলো। আইডিয়া। তারপর জয়কে বললাম, জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? পর থেকে রিমির নাম্বার নেব। কিন্তু নুসরাত কি দিবে? আমার কথা বল দিবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর রিমির নাম্বার নিয়ে আমাকে দিল। ভাবছি এখনই ফোন দিই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ বাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার এক্স। মজা করে বললাম। এখন যদি আমার পরিচয় দিই তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়দিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলাম, আমি সেই এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়, শালা লুচ্চা কোথাকার? আরে জানো, রাগ করছো কেন? দেখ, আরেকবার যদি আজে বাজে কথা বলিস তোকে ফোনের ভেতর গিয়ে পেটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না জান। আবার তুই? দেখ, আজ আনন্দের দিন, তাই রাগাস না, না হলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দ? সেটা তোকে বলতে যাবো কেন? কারণ আমি তোমার ভবিষ্যৎ স্বামী, তাই। আল্লাহ, উফ, এখন পাগল তোর তুই। কলটা কেটে দিল। কথা বলা শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই রাহুলের নানুর বাসায় চলে আসলাম। রাতে রুমে একা বসে আছি, কারণ রাহুল গেছে ওর বাবা মা এবং ওর মামাকে বলতে, আর জয় আবির ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই ভাবলাম আম্মুকে কল দেই। জি বাবা, সেই কাজ। আম্মুকে কল করলাম। আম্মু কি করো? বুঝতে পারলাম রাগ করেছে, কারণ যখন আমার উপর রাগ করে থাকে তখন আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না, বাই। আমি কিন্তু সত্যি কেটে দিলাম, আর বাসায় ফিরবা না। আমি আকাশের ওই তারা হয়ে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট পেয়ে কান্না করবে। এটা বলেই শুধু তার রাগ ভাঙানোটা যায়। তোকে কতবার বলেছি এই কথা কখনো মুখে আনবে না, তারপরও কেন বলিস? আমার বুঝি কষ্ট হয় না? আর আম্মু কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবারই একরকম মজা করতে হবে? তুমি তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো বিয়ের খবর কি? এখনই সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কালকে চলে আসবো। হ্যাঁ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে। এখন রাখছি। ঠিক আছে, বাই। তারপর কলটা কেটে দিতে রাহুল রুমে আসলো। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? তা কি বলছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমি আমার জ্ঞানে কিছুই বলিনি। এখান থেকে যাওয়ার পর আমি প্রিয়ার রুমে যাই। তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলো তাদের বলি। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে। হ্যাঁ রিওনি, তখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনের বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেলি শালা। থ্যাঙ্কস ওদেরকে। থাক, আর বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে আসতে দেখতে পেলাম বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
আর হবেই বা না কেন, আমার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। নিচে অনেকেই বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছা করছে না, তাই রুমে যাব। এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা করে যা। ঠিক আছে চলো। তারপর আম্মুকে নিয়ে বাইরের রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছে। আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি, তারপরে মজা নিচ্ছে, একমাত্র বাবি বলে কথা। সিমরান। সুন্দর নামটা। তা আমাকে চেনো? মাথা নেড়ে হেসে উত্তর দিল। বলো আমি কে? রোদ আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো আমার ভাবি নিজে রেগে গেল। আর এটা স্বাভাবিক, নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছে দেখে রেগে যাওয়ারই কথা। কিন্তু কি আর করার, একমাত্র ভাবি, তাকেই যদি না রাখাতে পারি তাহলে আমি কেমন দেবর? কিছুক্ষণ সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও ও মানে কি? নাও সালাম করো। আমি কথাটি বলে আম্মুর দিকে তাকাতেই দেখলাম তার চোখ দিয়ে অগ্নিরথ বের হচ্ছে। আর তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল। এখন কি বলে? আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছি না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলোকে মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। প্লিজ আম্মুকে বোঝাও, নাহলে আমার খান ছাড়বে না। আম্মু রোদকে ছেড়ে দেন, আমার সাথে তো মজা করেছে, আর কারোর সাথে না। আম্মু বাবির কথা শুনে কান ছেড়ে দিল। কান ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বাবি না বললে কি হতো? এখন চল ফ্রেশ হবি। তুমি যাও, আমি বাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি তো, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পরে একটা চেয়ার নিয়ে বাবির সামনে বসলাম। আমি সরি বাবি, এইসব হাজারিটা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম, বাট 6 দিন আগে। ও ভাবি একটা কথা বলি। বল। তুমি এত সুন্দরী কেন? পাম দিচ্ছ? আরে না, আমি সিরিয়াসলি। তুমি আসলে অনেক সুন্দরী। যদি আমি বাইরের থেকে বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তো এখন অনেক ছোট। সাথে একটা গন্ডির প্রেমে পড়েছি। তাই? তা মেয়েটা কি শুনি? সময় হলে বুঝতে পারবে। ডিয়ার ভাবি, এখন আমি গেলাম। ভাই ভাবি। কিন্তু রোদ। বাবির ডাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুমিয়ে গেল। চোখ খুলতে দেখি ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, ভাবি তুমি এখানে? আর ডাকলে কেন? আমি এখন বাসা যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। তাই? আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যাও। আর আমার ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি আর বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে কল করলাম। হ্যালো। হ্যাঁ, কে? আরে বলে গেলে আমি তোমার এক্স। ওই কুত্তা, তুই আবার ফোন দিছস? শালা, লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি এবার কোথায় লোচামি করলাম? তাহলে এসব এক্স এর মানে কি? মানে তুমি আমার জানো। ওই চুপ হারামি, আর একবার যদি এসব বাজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ে আগের জন্য হয়েছিল, সেটা আমি স্বপ্ন দেখেছি। আর স্বপ্ন থেকে তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছো? তোকে মারার পর বুঝবো। ছি, কেউ কি তার বিএফ কে মারে? ভাই, আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা। আর এখন রাখছি, বাই। রিমি কিছু না বলে কলটা কেটে দিল। আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর রিমিকে খুঁজতেছি। কারণটা হলো এখনও রিমি কলেজে আসেনি। পরে জয়ের গার্লফ্রেন্ডের থেকে জানতে পারলাম রিমির বড় বোনের বিয়ে, তাই কলেজে আসছে না। কিছুক্ষণ পর রিমিকে কল করলাম। কি জান, বোরাপুর বিয়ে হলো আর আমাকে দাওয়াতও করলে না? ওই তুই কে যে তোকে দাওয়াত করতে হবে? তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সারাদিন ক্লাস করে বাসায় চলে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল, কিন্তু একদিনও রিমি কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজে যাব নাকি যাব না। একবার যাব, আবার একবার যাব না। কলেজে যেতে ইচ্ছে করছে যদি রিমি কলেজে আসে, আর কলেজে যেতে ইচ্ছে করতেছে না, কারণ আজকে বাসায় ভাবি আসবে। কিছু সময় ভাবার পর কলেজে গেলাম। কলেজে এসে অনেকক্ষণ রিমিকে খোঁজার পর পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তো না? জি আব্বু, আমি কলেজে। বাসে চলে আসো,
বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরা চলে যাও। কিন্তু তুমি আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলে রেখে দিলাম, কারণ আমি জানি এখন আব্বু অনেক কথা শুনে দিতে পারে। কিছু সময় রিমিকে আবার খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই আবারও ওকে কল করলাম। ওই তুমি কলেজে আসো না কেন? তুই কে রে যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবে তোমাকে প্রতিদিন অনুসরণ করে। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করছিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করবো না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি তাহলে ভয়। ভয় দিকে লাভ কি? আর আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবে, বুঝলেছো না? ওই কুত্তা, তোরে বলছি না ওই জানু সোনা বলে রাখবি না। তুমি তোমার মেয়ে বন্ধুর মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবে না। হ্যাঁ, আমার বুঝতে হবে না। ঠিক আছে, কালকে কি কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? তাও ঠিক। ওকে রাখছি, এখন ভালো থেকো। কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম, তারপর ক্লাসে চলে এলাম। এখন একা একা বসে আছি, এমন সময় জয় আর রাহুল আসলো। কিরে মজনু, কি খবর? ফুরু দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগেই পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয় ভালোবাসুক। আমি চাই সে শুধু আমাকে প্রচুর ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ আঙ্কেলকে বাইরের থেকে দুজনের জন্য খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ আঙ্কেল রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন? আসেন। আর আপনাকে কতবার বলবো, আমাকে ছোট সাহেব বলতে হবে না, আমাকে আপনার ছেলের মতো দেখবেন, আমাকে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে, এই নাও। দেন, আর একটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা প্যাকেট ওনাকে দিলাম। আজ আমজাদ কাকা কিছু খায়নি, তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্যই বাসায় অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম আর একটা আমি নিজে খেলাম। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলে দেখলাম সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখনো অফিসে গেছেন। কিরে দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু এমনি। রোদ, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে রুমে এসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে, তার ইম্পর্টেন্স বলে আমাকে রুমে আনার কি আছে? ভাই এখানে তো ভাবি আছে। সিমরান থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে তাহলে বলো। তোর কি সিমরানকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি। ঠিক আছে, তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না। কে সেই মেয়ে শুনি? আরেকদিন বলবো। ঠিক আছে। এটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়ার রুম থেকে বের হয়ে চলে আসলাম। অনেকদিন হলো ছাদে আসি না। চারপাশের বিকালের মুগ্ধতা পরিবেশটাকে উপভোগ করা হয় না, তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ রিমির কথা মনে পড়তে পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে রিমিকে নক করলাম, তবে কোনো রিপ্লাই আসলো না। হয়তো ফেসবুকে নেই। আমি আর কোনো কিছু না ভেবে বিকালবেলার মনোমুগ্ধতা পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ ছাদে থাকার পরে রুমে আসলাম, কিন্তু রুমে ভালো না লাগার কারণে আব্বুর রুমে গেলাম। তারপর তাদের সাথে কিছু কথা বলে রুমে এসে ফোনের ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম রিপ্লাই দিছে, তবে শুধুমাত্র একটা রাগি ইমোজি, কেয়ার করার। তারপর আর কোনো টেক্সট না করে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন খুব সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করে লুক নিয়ে তাকিয়ে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে ওঠো। একটু পরে তুমি যাও। না, এখনই ওঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলেই বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকে বেশি কিছু। বেশি কিছু মানে? যে সকালে ঘুম থেকে ওঠে না তার শরীরে পানি ঢেলে দেয়, আমাকে অনেকবার দিছে। আচ্ছা বাবা, উঠছি। তারপর ভাবি চলে গেল। আমি তো আর জানি না যে বাবির বোন রিমি। আমি জানলেই বাবিকে এতক্ষণে বলে দিতাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য। নিচে আসতে দেখি আব্বু বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না,
তার ছোট বোনকে বিয়ে করার জন্য প্রস্তুত নিচ্ছে। বিয়ে মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তুমি বুঝবে না। বুঝবো না মানে? তুই তারা। কে শুনে কার কথা? একেবারে রান্না করে আম্মুর কাছে আসলাম, দেখি আব্বু দরজা অব্দি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো আছে। না থাক, আমি চাই। এখানে কেন এসেছিলি? আব্বু কিছু বলার আগেই আমি বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আর আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। এটা অবশ্য আজ প্রথম না, এটার অনেকবার হয়েছে। যখন আব্বু আমাকে মারতে আসে আম্মুর কাছে যাই, আর আম্মু যখন মারতে আসে তখন আব্বুর কাছে যাই, আর যার জন্য অন্য কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং বাবির কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি যে বাবির ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখনো অব্দি দেখো নাই। আর আমি মজা করছিলাম। গাধা। সে যাই হোক, রোদ, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং বাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর বাবিকে নিয়ে ঘুরতে গেলাম। এখন বলো কোথায় যাবে? প্রথমেই তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজে কেন? আমার বোনের সাথে যাবে। ঠিক আছে। তারপর বাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে নামার পর বাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো। তাই আমি বাড়ির বাইরে গেলাম। বাইরে বেরোয় 5 মিনিট অপেক্ষা করে দেখলাম রিমি আমার দিকে আসছে। রিমি জেনে গেল না তো আমি যে সেই ছেলে, কিন্তু আমি যে কাউকে বলি নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন জেনে কি করবে? আমাকে বাঁচাও, মনে মনে বললাম এসব। আর এমন সময় রিমি বলল, ওই কুত্তা, তুই এখানে? আমি এখানে না মানে? কি মানে করছিস? তুই এখানে কেন সেটাকে বল। কিছু বলতে যাবো ঠিক তখনই ভাই বলল, রোদ, ভিতরে আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার। আমি তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবিকে গাড়ির ভেতর থেকে বাইর করে একটু দূরে নিয়ে আসলাম। আরে ভাইরে, আমি কেন? ওরা তোমার কি হয়? কেন? আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? এটাই সে মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে রিমি? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ড্রাইভার। কি বলছিস? এসব পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবো প্লিজ। কিন্তু রোদ, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছে। তারপর বাবিকে নিয়ে ঘুরতে লাগলাম একটা পার্কে। যাক, বাবি ভাইয়ের সাথে কথা বলতে থাকলো, আর রিমি আমাকে বললো। আর হ্যাঁ, রিমি আমার কথা সব বাবিকে বলে দিচ্ছে। ওই, তোরা এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নেই। জানি তো আমি তোর কাছে টাকা নেই, তাই তো বললাম। আর তুই আমাকে আই লাভ ইউ বলেছিলি। তুই নিজেকে একবার দেখ আর আমাকে একবার দেখ, আর তোর সাথে কি আমার চাই? সরি। কিসের সরি, শালা ফকির কোথাকার। হা। রিমির কথা শুনে আমার প্রচুর রাগ হতে লাগলো। সব সময় বাজে কথা বলে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তোকে কি করবো আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য তো অহংকার? আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, এটা তো সম্পত্তি না, তোর তোর বাবার সম্পত্তি। কি বলছিস বারবার? আমি ফকির? হ্যাঁ, আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আমি কি বাদাম চেয়েছিলে? আসছি, এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। একেবারে কথাগুলো বললাম। কথাগুলো বলে আমি কিন্তু দেখলাম রিমির মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অত এমন কিছু আশা করিনি। তারপর চলে এলাম বাবার কাছে। বাবা, কিছু টাকা দাও, বাদাম কিনবো। বাসা থেকে বের হবার সময় ওয়ালেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোমার আর রিমির মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুমি রেগে কথা বলছিলে। তবে বাবির কাছ থেকে টাকা নিয়ে বাদাম কিনে রিমির কাছে গেলাম। তবে রিমিকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখছি ঠিক একইভাবে রয়েছে। পেতনি ধরল না তো? তাতে আমার কি? বাদাম হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা না বললো না। এবার একটু ভয় হলো, মেয়েটা কিছু হয়ে গেল না তো? মনে মনে হচ্ছে। ঠিক তখনই একটা ফাজল বুদ্ধি মাথায় আসলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলে রিমির দিকে তাকাতেই মনে হলো ওর চোখে অগ্নিগিরি বেরোচ্ছে। ভাবি প্লিজ, ভাইয়ের সাথে কথা বলা ভাত দিয়ে তোমার এই পেতনি বোনটাকে বোঝাও, আমার ইজ্জত লুটে নিল। আমার কথা শুনে ভাবি ভাইয়ের সাথে ফোন কেটে আমার কাছে এলো। কি হয়েছে তোমাদের?
ভাবি আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার আর কিছু বলা হয়ে উঠলো না, কারণ তার আগে রিমি ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। রিমির হাতটা মুখে পড়তেই আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যে মেয়ে কথা কথা তাপ্পড় মারে, সেই মেয়েটা মিথ্যা কথা মেনে নিয়ে আমাকে আটকে রাখছে। মনটা চাইছে রিমির এই সুন্দর হাত ভালোবাসার পরশে এঁকে দেই, কিন্তু পারছি না। যে যাই হোক, রিমি বাবিকে একটু দূরে যেতে বলল। বাবি আর কোনো কথা না বলে চলে গেল, কারণ বাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেমে আলাপ করবে। বাবি চলে যাওয়ার পর রিমির হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চ, আপুকে মিথ্যা কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করলাম, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবে না, যাও তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রিমি কিছু না বলে চলে গেল। আরো কিছু সময় পর ভাবি আর রিমি আসলো, তারপর তারা দুজনে গাড়িতে বসলো। ভাবি এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো গাড়ির মধ্যে বসে পড়েছিস, এক ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল, আর বিয়ান কেমন ঘোরাঘুরি করলেন। আপু, আই এম শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন, পাগল হবার কি আছে? আগে বল, তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিচ্ছে। বড় ম্যাডাম মানে? ভাবির শাশুড়ি মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলি? সেটা তো জানা লাগবে না, এখন চল। আমি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম, তবে কোথায় যাবো সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? আমার বাসায় নামিয়ে দিও, তারপরে রিমি তোমাকে পরে ঠিকানা বলে দেবে। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। মাগুরা, আরফেল টাওয়ার। এরকম চুপ হয়ে গেলেন কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো রিমি, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? খাস তো করে শুধু ড্রাইভিং, সেটা আমার দুলা ভাইয়ের বাসা। তাহলে কি হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি। এমন সময় রিমি গাড়ি থামতে বললো, কিন্তু এটা তো ওর বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। পিকটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করবো কিছু বুঝতেছি না, কারণ পিকটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানো মানু। তোকে আমি দূর। রিমির সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানা নিয়ে আসলাম। রিমির গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেরে বাবা, একটা বারের জন্য বাসার ভিতরে আসতে বললো না, আসলে কিপটে একটা। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল। রিমিকে এখন অব্দি আমার পরিচয় জানতে দেয়নি। আমি কি আর কি আমার পরিচয় কি। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মু। বল। আম্মা, আমি আসলে কালকে বাসায় যেতে চাচ্ছিলাম। কিছুদিন পরে গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি রোদের বিষয়ে কিছু জানেন? ভাবি তারা সব জানে, তুমি এখন তার পরিচয় দিও না, দিলে আমার জীবনের ফালুদা বের করে ছেড়ে দেবে। ও মা, তুমি ওর কথা শোনো না, তুমি আমাদের সব বলো। তারপর আর কি, কলেজের বাবিরা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো করে, বাট রিমি কিছু জানে না। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসা শুধুমাত্র একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর বাবুর সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে রিমি। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে সোহানের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো সে এসবের কথার বিপরীতে উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে পিছনে দেখা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতের খাবার খেয়ে রিমি রুমে গিয়ে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলায় মুগ্ধ। তখন রিমির আপু মানে ভাবি রিমিকে কল করে। রিমি কেমন আছিস? হ্যাঁ গো ভালো, তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। রিমি, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবো বলো। শোনার পর সত্যিটাই বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা শোনার পর যথারীতি দুজনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি বলল, মানে আপু আসলে। সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। তা ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবো না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব,
কিন্তু আপু বিশ্বাস করো, ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে? আসলে আপু ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? রোদ। ভাবি কথাটা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরেও ভাবি নিজেকে স্বাভাবিক রেখে রিমিকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস? এসব ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কারণ আমি রোদকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর ভিতর সততা দেখেছিলাম সেই দিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না যে রোদ আমাদের বাসায় ড্রাইভিংয়ের পাশাপাশি পড়ালেখা করে, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি সেদিন ওকে বিনা অপরাধেই মেরেছিলাম, তারপরও ও কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পথে দেখলাম যে রোদ একটা ছোট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। রোদ ওই ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এইটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই ছেলেটাকে নিয়ে রিকশায় ওঠে। আমি তাকে ফলো করি, আমিও একটা রিকশা নেই। রিকশা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম রোদ ছেলেটাকে অনাথ আশ্রমের ভিতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম যে রোদ ছেলেটাকে ওর মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা দিল আর অনাথ আশ্রমে দান করে। তখন থেকে আমি ওকে ভালোবাসি, কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে তাহলে আমাকে কতটা ভালোবাসবে সে। হ্যাঁ, আমি জানি ও বেতন কম, টাকা পয়সাও কম, তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি। প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞাসা করো না। রিমির কথা শুনে ভাবি নিজেও যেন ভাগরুদ্ধ হয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। একটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোনটাকে নয় বরং ভালোবাসাকে আপন করে পেতে চায়। রিমির কথাগুলো শোনার পর বাবার চোখ দিয়ে দুপুরা জল গড়িয়ে পড়ে। রিমিকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো রোদকে যেসব কথা বলে অপমান করে সেসব কথা, তাই বলল, কিন্তু তুই তো রোদকে সহ্য করতে পারিস না। তোমাকে কে বললো? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিমি কলা কেড়ে দেয়। কলা কেড়ে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে রিমি নীরবে কান্না করে, কারণ তার মনে একটা ভয় আছে। সেটা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার রিমির আপু মানে ওর ভাবি রোদকে চাকরি থেকে বের করে দেয়। সঙ্গে নিয়ে হাজারো ভাবনা নিয়ে অনেকক্ষণ কান্না করার পর কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে রিমির সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। রিমির সাথে এসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। এসব কিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং বলে সে সারপ্রাইজ দেবে। সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম, তবে আজ কলেজে যাওয়ার পরপরই রিমিকে দেখতে পেলাম। কিন্তু রিমিকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, অনেকটা ফুলা ফুলা লাগছে। এমন অবস্থা দেখতে একদম খারাপ লাগছিল, তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু রিমির ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। রোদ, আজকে তোকে কেউ কিছু বলেছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু, তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি নয়, বলো আমি যে বাসায় চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। তোর সাথে কথা বলাই বোকামি। কথাটি বলে রিমি আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজকের ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজে থেকে আমার সাথে কথা বললো। কোনোদিন হলে তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, রোদ ভাই আমার, এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা করিস। কেন ভাবি? এটা তো উপকারের জন্যই। উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাহিরের মানুষ? মা কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না রোদ? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানেই থাকো। বল তাহলে। তারপর ভাবি গত রাতে রিমির কথাগুলো সব বলল।
সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না রিমি আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি সত্যি বলছো? সব শোনার পর আমি... তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? ও ভাবি, তুমি আমায় কি শোনাইলা? বুঝছো, মন চাইছে এখনই লঙ্গি ডান্স দেই, তাক আর করুম না। আমার ভাবিকে জড়িয়ে ধরে রুমে চলে আসলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে ডান্স শুরু করে দিলাম। ডান্স করতে করতে হাঁপিয়ে যেয়ে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুললো। তারপর রাতের খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাব এমন সময় রিমির কথা মনে পড়লো। মেয়েটা, আরে ও বঠি আমাকে বোকা বানাতে চেয়েছিল, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। রিমি টাকাকে নয় বরং আমাকে এবং আমার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে ঢোকার সময় দেখলাম রিমি এবং ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলাম, মেয়েটা পারেও, এতদিন কত বকা অপমান করলো, আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করছো না, আমাকে কষ্ট দিয়ে তুমি হারিয়ে হারিয়ে টের পাবে। এসব ভাবতে ভাবতেই রিমিদের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, কথাটি বলে রিমির পাশে বসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি... তারপর আমার কলার দড়ি কিছু সময় জাগানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবেন না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলেন না কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবারও মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবে মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবে শুনি? যাকে ইচ্ছে তাকে বলবো, আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না। যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলিস তুই? হ্যাঁ, তোকে আমি... কে শুনে কার কথা? এক দূরে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় রিমি ক্লাসে আসলো। সেদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ মজা করার পর ক্লাসে স্যার আসলো। তবে কিছু সময় রিমির দিকে চোখ পড়তেই দেখতে পেলাম আমার দিকে কেমন হবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য প্রথম না, মাঝে মাঝেই তাকিয়ে দেখে। তবে আজকের অনেকটাই ভিন্ন, কিছু চাওয়া পাওয়ার। তাকিয়ে আছে দুজনে। একই সাথে চোখ পড়তেই মুচকি এসে ক্লাসে মনোযোগ দিলাম। সবগুলো ক্লাস শেষ করার পর বাইরে বের হব এমন সময় পিছন থেকে ধাক্কা দিল জয়কে। জিজ্ঞেস করলাম, কি আমাকে ধাক্কা দিচ্ছে? জয় ইশারাতে দেখালো। রিমির দিকে তাকাতেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পরে যাওয়ার মেয়েটার দিকে তাকাতেই ঠাস ঠাস। ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে কিছু করিস নাই মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে, আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর রিমির দিকে তাকালাম। তবে রিমিকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখে আমার আর পরে যাওয়ার মেয়েটার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তরি মানে তোকে আজ একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পরে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপরে ছুঁড়ে মারলো। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারি নাই। শাড়ির দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পরে থাকা যাবে না। মনে মনে এসে ভাবছি এমন সময় ঠাস ঠাস শব্দ হলো, দেখতে পেলাম রিমি মেয়েটাকে থাপ্পড় মারছে। আর কি মনে করে যেন পরে যাওয়া মেয়েটার চুল ধরে এক বোতল সস কিনে নিয়ে মেয়েটির উপর ছুঁড়ে মারলো। রিমিকে দেখে নিজেরই গলা শুকিয়ে উঠলো। একটার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি? ড্রেসের দামও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখে ছুঁড়ে দিল। মেরে বলল, রিমি, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা, এই মেয়ের সাহস কত? ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেগতিক, তাই রিমিকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে আসলাম। আসার পরই, ওই তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব? আর মেয়েটাকে মারছিলে কেন? পারবো না তো কি করব? তাহলে আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো তোমরা কিছুই বলতে পারলা না? জয় আবির রাহুলের উদ্দেশ্যে বলল, রোদের আর্থিক অবস্থা অনেক খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা, রোদ আগে থেকে আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে।
তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? তাছাড়া কি করব, আমি তো একটা ফকির। তোকে একদম মেরে ফেলবো আর একবার এসব কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছে। বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পরে আবার রিমি বলল, জয়, তোমার শার্টের নিচে কি এটা? টি শার্ট? শার্ট খুলো। মানে কি বলছে এসব? বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ রিমি এখনো রেগে আছে। জয় শার্ট খুলে রিমির হাতে দিল। তারপর রিমি আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আমাকে এখানে নিয়ে আসলে কেন? এত কথা বলিস কেন? যা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে নে। তারপর রিমির থেকে শার্টটা নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলাম রিমি দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? কেন, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে। তারপর রিমির সাথে সেখান থেকে চলে এলাম। কলেজ থেকে এসে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। দুজনেই চুপচাপ বসে আছি। এমন সময় রিমি বলল, তুই কোনো কিছু প্রতিবাদ করিস না কেন? কে বলল প্রতিবাদ করি না? আজ যে হলো সেটা? এটা তো আমাদেরই দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর মার্কেটে যেয়ে শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যতটা রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরও আমি বিলটা দিতে পারলাম না, কারণ রিমি নিজেই আজ সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ করে রিমির কথা মনে পড়তেই কল করলাম। কেমন আছো? আরে আমি রোদ। কি কুত্তা, তার মানে তুই এতদিন এসব কথা বলেছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোর বুঝতে হবে না, কাল তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছিল। কেটে দিল। আমিও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খালাতো বোন, আন্টি ও সুমি আমাদের বাসায় এসে হাজির। তারপর তাদের সাথে কিছু কথা বলল। কলেজের দিকে রওনা দিলাম। কিন্তু কলেজে যাওয়ার পর সারাক্ষণ রিমিকে খুঁজলাম, কাউকে পেলাম না। বুঝতে পারলাম হয়তো কলেজে আসেনি। ভাবিকে কল করলাম যে ভাবি রিমির কি হয়েছে, আজকে কলেজে আসলো না কেন। কিছুক্ষণ পর ভাবি আবারও আমাকে কল দিয়ে বলে রিমি একটু অসুস্থ, তাই আজ কলেজে আসতে পারেনি। তারপর জয়কে সাথে নিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। তারপর জয়ের কাছে শুনলাম সামনে নাকি আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। পরের দিন সকালবেলা কেউ আমাকে ঘুম থেকে ডেকে উঠলো। তারপর তাকিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে। কিরে, ডাকছিস কেন? এখন কেউ ঘুমাই, উঠ তাড়াতাড়ি। আমি ঘুমাই, তুই যা এখন। যাবো না। না গেলে আমিও আন্টিকে বলে দিব তোর আর সজলের, মানে ওর বিয়ে রিলেশনের কথা। এই না ভাইয়া, আমার এত বড় ক্ষতি করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম। আজ কলেজ বন্ধ, তাই আর কলেজে সেটি হলো না, গান অনুষ্ঠান তাই। তারপর নিচে যে খাবার খেয়ে আন্টিদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপর আড্ডা দেওয়া শেষে আমি আমার রুমে আসার সময় ভাবি বলেও শুনলাম যে ভাবি আমার আর রিমির কথা সম্পর্কে বলছে। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। রিমি আর আমার কথা শুনে সুমি আমাকে খেপাতে লাগলো। বেশি কিছু না বলে মাথায় দুইটা চড় মেরে আমার রুমে আসলাম। ভাবতে লাগলাম যে কাল অনুষ্ঠানে কলেজে যে রিমিকে আমার আসল পরিচয় এবং রিমিকে ভালোবাসি কথাটা বলবো, মানে প্রপোজ। তারপর রিমির কথা ভাবতে ভাবতে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে রিমির দেওয়া সেই কাপড় পরে নিচে আসতে সুমি বায়না ধরেছে আমার সাথে আমাদের কলেজে অনুষ্ঠানে যাবে। আর পড়াশোনা করে সত্ত্বেও বাবি আর আম্মুর সাথে পেরে উঠলাম না। তারপর আর কি, সুমিকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসতে। আমি গাড়ির কাছে গেলাম। তারপর গাড়ির ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম সুমি আসলো। তারপর গাড়িতে এসে পিছনের সিটে বসলো। তারপর আমি বললাম যে ওই আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। সরি, দাঁড়া আসতেছি। আচ্ছা, রিমিকে কি দেওয়া যায়? গিফট নাকি প্রপোজ? দুটোই। রিং দিতে পারিস? ওই আমি কি এখন কি বিয়ে করবো যে রিং দিব? তাহলে খড়ি দিতে পারিস? এটা কিনেছি। তারপর সারাটা রাস্তা সুমির সাথে গল্প করতে করতে আসলাম। কলেজে আসতেই গাড়িটা এক পাশে পার্ক করার পর অনুষ্ঠানের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না গিয়ে সুমিকে সাথে করে নিয়ে রিমিকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাওয়া তো দূরের কথা, তার গন্ধটাও পাচ্ছি না। তারপর সুমির সাথে কথা বলতে লাগলাম। সুমিও এমন এমন কথা বলে যে না এসে দেখা যায় না। সুমির সাথে মজা করছি, হঠাৎ দেখলাম রিমিকে। আজকে মনে হচ্ছে অন্য এক রিমিকে আমি দেখছি। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি
হরেক রকমের চুড়ি, হালকা লিপস্টিক, এক কথায় আকাশ থেকে নেমে আসা কোনো নীল পরি। আজ মন চাইছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে ভাবছি, তখন আমাদের পাশ কাটিয়ে রিমি চলে যেতে লাগলো। আমি একটু অবাক হইনি, কারণ ও আগে থেকে এমন। আমি দৌড়ে গেলাম, কিন্তু আমাকে দেখে অন্যদিকে চলে যেতে লাগলো। এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা কয়টা দেই। এমন সময় চুল ধরে কাছে নিয়ে আসলাম রিমিকে। এভাবে সবার সামনে কাছে টেনে আনায় ওর চেহারা স্পষ্ট ভয় দেখা যাচ্ছে, কিন্তু ওর এমন অবস্থা দেখে নিজের অনেক ভালো লাগছিল। তবে রিমি বারবার ছুটতে চাইছিল, কিন্তু আমার শক্তির সঙ্গে পেরে উঠল না। হঠাৎ মনে পড়লো কলেজে আমরা এখন, তাই রিমিকে ছেড়ে দিলাম। রিমি আমার থেকে সরে গিয়ে সুজুরে কয়েকটা থাপ্পড় মারল। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয় একদম তার ব্যতিক্রম। থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোবাসবি না, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য আমি সবাইকে কত মিথ্যে বলতে হয়েছে, আর তুই কিনা একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস। তাছাড়া তোর মতো ফকিরের বাচ্চা কী বা করতে পারে? সেই দিন মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজে আসিস শুধু বড়লোক বাবার মেয়ে পটাতে। কথাগুলো একেবারে বলল। রিমির কথা শুনে কিছুটা অবাক হলাম। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই অবাক হয়েছি। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়লে আব্বুর উপরে। আমি স্পষ্ট বুঝতে পারলাম আব্বুর চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার এখন কি করা প্রয়োজন। মাথা নিচে করে আবারও আব্বুর দিকে তাকিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যারের সাথেই কথা বলে আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলছিস না কেন? এইসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকে আপুকে বলে দেব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে তাদের ড্রাইভার যেন না রাখে। অনেকক্ষণ সুমি আমাদের কথা শুনছিল। ওর দিকে তাকাতেই কেন জানি লজ্জা লাগছে। মেয়েটা কে? রিমি। কি হাসতে হাসতে কথা বলছিস? আমার মন চাইছে তোকে। এই মেয়ে, অনেক সময় ধরে তোমার এমন আচরণ দেখছি। কিছু না জেনে না বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্র মেয়ের ব্যবহার হতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? তুমি যেটা মনে করো। তুমি আমাকে চেনো না? আমি কে? আর ওই ছোট লোকটার জন্য আমাকে মারলে? তুমি আমাকে চেনো? আমি কে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করেছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি বা হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি আজ? ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। কেন, কি মেরেছো? কিন্তু ওকে চেনো? রোদ আসলে কে? সুমি, তুই চুপ কর। তুমি মানে? হ্যাঁ তুই। আমি রোদের খালাতো বোন। আর তুমি আদৌ কি জানো রোদকে? কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে সেটা জানো? আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর কিন্তু রোদের কে সেটা জানো? তিনি রোদের বাবা। আর তুমি ওকে কি বলছিল? ড্রাইভার। হাউ ফানি। আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকা কেনা, বরং তুমি রোদকে ভালোবাসো। কিন্তু আজকে কি দেখলাম? ছি। রোদ, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলেই সুমি চলে গেল। জানো রিমি, তোমাকে নতুন করে ভালোবাসি কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলা। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করবা না। তোমার জন্য একটা গরু এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকো, আর পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো একেবারে বলে চলে আসলাম। গাড়িতে উঠে কেন জানি কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু একটা বাধা আমাকে কান্না করতে বারণ করেছিল। সরি ভাই, আমার জন্য এত কিছু হলো। আরে এখানে তোর কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আরে পাগলি, কান্না করছিস কেন? যা হবার তা হয়ে গেছে। তারপর সেখানে না থেকে বাসায় চলে আসলাম। সুমি, আমার ফোনটা নিয়ে যা। ঠিক আছে। সুমি চলে যাওয়ার পর আমি গাড়িটা পার্ক করে বাসায় ঢুকতে যাব, তখন আব্বু কেমনভাবে দেখবো ভাবতেই পারেনি, যে কিনা শুরু থেকে আমার গায়ে একটা আসর অব্দি দেয়নি, আর সেই কিনা আমাকে মারলো। অবাক হয়ে আব্বুর দিকে তাকালাম, তখন আব্বু বলতে লাগলো, আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি হয়েছিস সেটা আমি ভাবতেও পারছি না। কিন্তু আব্বু। চুপ, একদম চুপ। তোর মুখে আর কখনো আমি আব্বুটা শুনতে চাই না। বেরিয়ে যাই এই মুহূর্তে আমার বাসা থেকে। কি বলছো এসব? আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। চলে যাচ্ছি তোমাদের থেকে। জানি না আর দেখা হবে কিনা, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আর আমাকে তোমাদের কাছে পাবে না। ভালো থেকো আম্মু, তুমি আব্বুর যত্ন নিও আর নিজেরও।
কথাটি বলে বাসা থেকে বেরিয়ে এলাম। আজ নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর মনে মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আব্বু, তুমি নিজেই যদি আমাকে ভুল বুঝো, তাহলে রিমি আমাকে কেন ভুল বুঝবে না? রিমির প্রতি অনেক রাগ হচ্ছে। কোনো কারণ না জেনেই আমার উপর ভুল সিদ্ধান্ত নিল। আর রিমি, তোকে তো আমি কখনো ক্ষমা করব না। এরকম হাজার প্রশ্ন আর দ্বিধা কাজ করতে লাগলো। মন চাইছে নিজেকে শেষ করে চিরতরে না ফেরার দেশে চলে যাই। নিজেকে শেষ করে দেওয়ার জন্য চলে এলাম বরগুনা ব্রিজের কাছে। কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পারছি না। শুনেছি ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু তারা কান্না করে নিজের ভিতরে সততা যখন মরে যায় তখন তাদের কেমন লাগে সেটা শুধু ছেলেরাই বুঝতে পারে। অনেক ছেলেই আছে যারা এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে আপন করে দেয়। আমাকে করতে হবে, কারণ এর পৃথিবীতে যারা আপন ছিল তারাই আমাকে পর করে দিচ্ছে। আর পর কিভাবে আমাকে ভালোবাসবে? মনে পড়লো সবাই আমাকে ছেড়ে দিয়ে ভালোই তো করছে, তাদেরকে তো আমি দেখাতে পারি আমি নিজেও কিছু একটা করতে পারি। কিন্তু কি আমাকে সাহায্য করবে? ফোনটাও সাথে নিয়ে আসিনি যে কাউকে কল করব। তখন জয়ের কথা মনে পড়লো। তারপর সেখান থেকে জয়ের বাসায় চলে গেলাম। জয়ের বাসায় কলিং বেল বাজাতে জয় দরজা খুলে দিল। রোদ তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে কি বলছিস? তুই আগে রুমে আয়। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোফায় বসার পর সব খুলে বললাম। রিমি এমনটা আদৌ করতে পারলো? মন চেয়েছিল মরে যেতে। গেছিলাম ব্রিজের উপরে। চলে যেতে চেয়েছিলাম না ফেরার দেশে। আর একবার এই কথা বললে তোকে মেরে ফেলবো। তুই আর কি মারবি? নিজের ভিতরে যে মরে গেছি। তুই এখানে বসে থাক, আমি আসছি। কিছু সময় পর জয় আমার রুমে আসলো, সাথে ভাতের প্লেট নিয়ে। এটা খেয়ে নে। নারী, ভালো লাগছে না। বলছি না খেয়ে নে। তারপরে জোর করে জয় খাইয়ে দিল। এখন কি করবি? তোর চাচু কানাডা একটা কোম্পানিতে জব করে। যদি তোর চাচুকে বলে দিতে, তাহলে সেখানে জবের পাশাপাশি পড়াশোনা করতে পারতাম। তুই কি সত্যিই কানাডা যাবি? অন্তত গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলে আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি চাচুকে বলে দিচ্ছি। আর তোর তো আগে থেকেই পাসপোর্ট আছে, তাই না? সেটা তো হবে না, নতুন করে লাগবে। কেন? আমি ওই বাসায় আর যেতে পারবো না। কেন পারবি না? জানি না, কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আর আমার কিছু বৃত্তি পাওয়ার টাকা আছে, সেগুলো তুলতে হবে। আমি সেগুলো তুলে তোকে দিচ্ছি, আর তুই কিছু টাকা লাগে একটু তাড়াতাড়ি সব ম্যানেজ করে দে। আমি আর এখানে থাকতে পারবো না। শালা, তুই কি আমাকে পর ভাবিস? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য কি করেছিস সব ভুলে গেছিস? আরে এই বাসাটা যে আছে সেটাতে তোর ভাগ আছে। তার মানে আছে তুই এই বাসার তৈরিতে তোর বাবার কাছ থেকে কত টাকা দিয়েছিস, সেগুলো কি তোর মনে নেই? আর তুই আজ বলছিস তোর থেকে টাকা নিব? দুদিন অপেক্ষা কর, আমি আর আব্বু মিলে সব করছি। ঠিক আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। তাই হবে। তারপর সেখান থেকে সে চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, যার জন্য এত কিছু করলাম সেই কিনা আমার সাথে এমনটা করলো। ওর জন্য আব্বু আমাকে ভুল বুঝলো। আর আব্বু তো জানে আমি রিমিকে ভালোবাসি, তাহলে কেন তিনি এমনটা করলো? মানলাম আমার ভুল করেছি, কিন্তু একেবারের জন্য শুনতে চাইলো না আমি কি করেছি। এখন তো আমি পরিবার থেকে দূরে আছি, কিছুদিন পর হয়তো দেশ থেকে দূরে থাকবো, কিন্তু রিমিকে আমি কখনোই মাফ করব না। আমাকে অনেক বড় হতে হবে। সেদিন তো এসব ভাবতে ভাবতে কেটে গেল। অনেকবার কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারেনি এটাই ভেবে যে আমাকে অনেক বড় হতে হবে। পরদিন বিকেলে ছাদে বসে আছি, এমন সময় জয় আর আঙ্কেলকে দেখার পর সালাম দিলাম। রোদ বাবা, আমি আমার ছোট ভাইকে বলে দিয়েছি তুমি সেখানে গিয়ে থাকবে, কিন্তু তুমি যে চাকরির কথা বলেছিলে সেটা এখনো হয়নি। আপাতত তুমি ওর বাসায় থেকে পড়াশোনা করবে। কিন্তু আঙ্কেল, যদি ওনার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আমি ওকে সব বলে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি, আমরা ওর সাথে কথা বলে নিব। আর শোন, আমার চাচ্ছি অনেক ভালো, তোর সাথে অনেক ভালো সম্পর্ক হবে, দেখে নিস। ফাস্টফুডের কি হলো? সব হয়ে গেছে, আমি আর আব্বু সেখান থেকে আসলাম। আর রুমে তো সবকিছু আছে, এখন শুধু কিছু জামা কাপড় কিনতে হবে। তাহলে আজ রাতে শপিং এ যাচ্ছি। আর শোন, তো ফ্লাইট কাল বিকেল 3:30। তোমরা তাহলে কথা বলো, আমি যাই। তারপর আঙ্কেল চলে গেল। আমি যে তোর বাসায় এটা কি কেউ জানে? আবির আর রাহুল জানে, আর ওরা সন্ধ্যার সময় এখানে আসছে। আরে কেউ তো জানে না। না, তবে ভাইয়া জানতে চেয়েছিল। তুই কি বলেছিস? বলেছি, তোর সাথে আমরা কথা বলা হয়নি।
ভালো করেছিস, এখন চল নিচে যাই। হ্যাঁ তাই চল। সেখানে না দেখে রুমে চলে এলাম। রুমে এসে দুজনে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন বুঝতে পারছি জীবনে বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ছেলে মেয়ের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা অনেক অনেক বেশি সাহায্য করে। আর আমার জীবনে এটা বাস্তবে রূপান্তর হয়েছে। যেখানে নিজের পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, সেখানে বন্ধুরা নিঃস্বার্থের মতো কাজ করে যাচ্ছে। কিরে কথা বলছিস না কেন? জয়ের কথায় ধ্যান থেকে বাস্তবে ফিরলাম। না, তেমন কিছু না। তাহলে এখন রেডি হ, বের হতে হবে। কিছু থাকলে তো রেডি হব। চুপ শালা, আমার যেগুলো আছে সেগুলো পরে নে। আবির আর রাহুল প্রায় চলে এসেছে। ঠিক আছে। জয়ের সাথে আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে শার্ট প্যান্ট পরে রুমে আসলাম। রুমে এসে দেখলাম রাহুল আর আবির চলে এসেছে। তোরা কখন এলি? এইমাত্র আসলাম। আর তুই কি সব ভেবে বলছিস? পারলে আরেকবার ভেবে নে। এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, বাদ দে, এখন চল। এরপর সবাই মিলে একটা মলে চলে এলাম। টুকটাক কিছু কিনে নিলাম। মার্কেট করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে যাই। এই একটা বড় হয়ে গেছে। কি? রোদের জন্য তো ফোন কেনা হয়নি। ইস শালা, আগে বলবে না? তার দরকার নেই। কেন? এখন লাগবে না। তাহলে তোর সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? তোর চাচুর ফোন দিয়ে, আর আমি ওখানে গিয়ে না হয় একটা ফোন কিনে নেব। ঠিক আছে। কথা বলতে বলতে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবির আর রাহুলকে বিদায় দিয়ে আমি আর জয়ের বাসায় চলে এলাম। সেদিনের মতো আর জেগে না থেকে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম রাহুল আর আবির এসেছে। কিরে, তোর এখানে? আজ তো তুই চলে যাবি, তাই বললাম আজ নাই তোর সাথেই থাকি। চল একটু ঘুরে আসি। হ্যাঁ চল, সবাই মিলে ঘুরে এসে তারপরে না হয় তোর সবকিছু গোছাতে শুরু করব। ওদের সবার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। কিঞ্চিত পরিমাণ হেসে দিলাম। ওই হাসছিস কেন? না এমনি। চল, তোরা আজ যেখানে বলবি সেখানেই যাব। উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলাম। 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের বাসায় গেলাম। শুধু আমি আর জয় না, সাথে আবির আর রাহুলও। বন্ধুরা অনেক বড় পাওয়া, এজন্য আল্লাহর কাছে এটা আশীর্বাদ স্বরূপ। দুদিন আগে আমার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, আর আজ বন্ধুদের সাথে ভালোই আছি। সে যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশি বিমানবন্দরে সবাই চলে এলাম। এরপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কথা বলে ভুল হবে, এক প্রকার কান্না করছিলাম। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদেরকে বিদায় দিলাম। ফ্লাইটে বসে ভাবতে লাগলাম, আজ ওরা না থাকলে আজ হয়তো আমি থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। হাতে ঘড়ি, মোবাইল না থাকায় কতটা সময় লেগেছে জানি না। আর সেখানে যে জয়ের চাচুর বাসায় উঠলাম। সেখানেও আমি দুজন খুব ভালো বন্ধু পেয়েছি। একটা হলো জয়ের চাচুর মেয়ে তানহা, আর একটা হলো শবনম। ওরা আমাকে অনেক সাহায্য করেছে, ওদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। এভাবে দেখতে দেখতে প্রায় 5টা বছর কেটে গেল। নিজেকে অনেক সময় অনেকভাবে আবিষ্কার করেছি। উদ্দেশ্য ছিল অনেক বড় হওয়ার। কেরোনা ভার্সিটি থেকে পিএইচডি করে বের হলাম। হঠাৎ করে জয় কল করে বলল আব্বু নাকি স্ট্রোক করেছে। কথাটা শোনার পর মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। হাত থেকে ফোন পড়ে গেল। বুঝতে পারছিলাম না কি বলবো। ফোনটা তুলে তানহা কথা বলে আমাকে নিয়ে বাসায় চলে এলো। তারপর তানহা আর শবনম দেখে আসা সব ব্যবস্থা করেছে। কিছু সময় পর শবনম আমাকে নিয়ে এয়ারপোর্টে চলে গেল। কথাটা শোনার পর থেকেই মনের ভিতর জ্বর শুরু করে দিয়েছে। ওদেরকে তারপর বিদায় দিয়ে উঠে পড়লাম বিমানে। হঠাৎ অনুভব করি পাশে বসে থাকা এক এক লোক কাঁধে হাত দিয়ে বলল আমরা চলে এসেছি। এই ছিল আমার জীবনে করে যাওয়া অতীত। এখন বর্তমানে আছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম, কারণ আব্বুকে এখন বাসায় আনা হয়েছে। বাসায় আসতে দেখলাম সবাই নিচে বসে আছে, কিন্তু সব থেকে বেশি অবাক হলাম বাসায় রিমিকে দেখে। সেদিকে খেয়াল না করে সবার কাছে একটু এগিয়ে যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এতটা সময় আম্মুর সাথে কথা বলা তো দূরে থাক, দেখা করতে পারেনি। অনেক রাগ তোর, তাই না? আজ যদি তোর আব্বু... আম্মু, আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি সরি, কিন্তু প্লিজ অতীতটা আর মনে করিও না। কোথায় এখন আব্বু? রুমে আছে। ঠিক আছে, আসো আমার সাথে। রুমিকে দেখলাম আব্বু বিছানার উপর শুয়ে আছে, হয়তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। আব্বুর কাছে গিয়ে বসে তার বাম হাতটা ধরতেই চোখ খুলে ফেললো। রোদ। আব্বুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আব্বু, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, এটার জন্য কি মাফ করা যায় না? কথা বলার সাথে সাথে আব্বু জড়িয়ে ধরে খেতে দিলেন। আব্বুকে বোঝানোর ভাষা আমার নেই, নিজেও কান্না করে দিলাম। তবে এটা দুঃখের কান্না নয়,
বরং আনন্দের। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আব্বুকে বিশ্রাম নিতে বলে আমি নিজের রুমে চলে গেলাম। অনেকটা অবাক হলাম, কারণ যে রুমে 5 বছর কেউ থাকে না সে রুমটা এত পরিষ্কার। হয়তো আম্মু পরিষ্কার করতেন এসব না ভেবে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম রিমি সোফায় বসে আছে। তবে রিমিকে দেখে বুকের ভিতর কেন জানি না একটা মোচড় দিয়ে উঠলো, যেন আগের থেকে অনেক শুকনো লাগছে আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রিমির দিকে তাকিয়ে এসব ভাবছে, অতীতের কথা মনে পড়ছে। মনের ভিতরে রাগের আবির্ভাব ঘটলো। মন চাইছিল রুমে থেকে ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু আব্বুর অসুস্থতার কারণে কিছু বললাম না। রিমির দিকে তাকিয়ে না থেকে ড্রেস পরতে লাগলাম। কেমন আছো? কি হলো, কথা বলছো না কেন? এখনো কিছু বললাম না। আমার উপর এখনো রাগ করে আছো? আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আর আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? মনে নেই কি বলছিলেন, ভুলে গেলেন? রোদ, আই এম সরি, প্লিজ সেগুলো আমাকে ক্ষমা করে দাও। মাফ? সেটাও আবার আপনাকে? কখনোই না। মাপ তো তোমাকে করতেই হবে, আর আমার হারানো ভালোবাসাটাও আদায় করে নিব, দেখে নিও। আর কোনো কথা না বলে রিমি রুম থেকে চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে ড্রেস পরে নিলাম। ড্রেস পরে রুমে এসে বসে আছি, এমন সময় ভাইয়া এলো। ওখানে গিয়ে আমাদের ভুলে গিয়েছিলে তাই না? ভাইয়া কি বলছো এসব? ওখানে গিয়ে যদি তোমাদের ভুলে যেতাম তাহলে ফিরে এলাম কেন? হ্যাঁ, সেদিন আব্বুর প্রতি অভিমান আর রিমির প্রতি রাগ দেখে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সবার মাঝে ফিরে এসেছি। হ্যাঁ, ওখানে গিয়ে কোথায় ছিলে? তারপর বাকি সব খুলে বললাম, আর তানহা আর শাবনামের কথা বললাম, কারণ আমার জীবন গঠনের জন্য তারা অনেক সাহায্য করেছে। সব শোনার পর ভাইয়া, তাহলে তো অনেক বড় হয়ে গেছিস, তা এখন কি করবে? দেখি কি করা যায়। ভাই একটা কথা ছিল। কি কথা বল? রিমি এখানে কেন? ও তো এখানেই থাকে। এখানে থাকে মানে? তাহলে শোন, তুই যেদিন বাসা থেকে চলে গিয়েছিলি সেদিন থেকে আব্বু কারোর সাথে কোনো কথা বলেনি, সবসময় চুপচাপ থাকতেন। মাঝে মধ্যে আমাকে আর আম্মুকে বকা দিত। কেন জানিস? আমরা নাকি তোকে আটকানোর চেষ্টা করিনি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রিমি বাসায় আসে। আব্বু রিমিকে দেখে অনেক রেগে গিয়েছিলেন, কিন্তু যখন রিমি আব্বুর পা ধরে মাফ চায় তখন আব্বু আর রেগে না থেকে রিমিকে মাফ করে দেয়। আব্বু আর আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর কথা চিন্তা করতে করতে আব্বু প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছেন। তখন রিমি আর আম্মু মিলে আব্বুকে দেখাশোনা করতেন। আর আমি তোর বন্ধুদেরকেও অনেকবার বলেছি, কিন্তু ওরা কখনো তোর নাম্বার ঠিকানা দেয়নি। স্ট্রোক করার আগের দিন আব্বু তোর জন্য অনেক কেঁদেছিল আর অনেক চিন্তা করতেন। আর রিমিকে তো প্রতিদিন প্রতি রাত তোর জন্য কান্না করতো। সেই কান্না দেখে আব্বু রিমিকে যেতে দেয়নি। তারপর থেকে রিমি এই বাসায় আছে। ভাইয়ের কথা শুনে চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়লো। ভাইয়ের সাথে কথা বলার পর খাবার খেয়ে আবার রুমে চলে এলাম। এর মাঝে 4 দিন চলে গেল। এখন আব্বু প্রায় সুস্থ। ও, আপনাদের তো বলাই হয়নি, ভাই আর বাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম জ্যোতি, বয়স 4 বছর। জ্যোতিকে নিয়ে ছাদে খেলা করছি, এমন সময় রিমি এলো। তোমার আব্বু ডাকছেন। রিমির কথা কোনো উত্তর না দিয়ে জ্যোতির সাথে খেলা করতে লাগলাম। আমার এমন আচরণ দেখে রিমি আবার বলল, কি হলো, শুনতে পাও না আমি কি বলছি? আপনার আব্বুর সাথে আপনি কথা বলেন, তাতে আমার কি? আর এখন যেতে পারবো না। হয়, আমাকে তুমি আপনি করে বলছো কেন? সেটা নিতান্তই আমার ইচ্ছা। দেখো, আমি সেই সবের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তারপরও কেন আমার সাথে এমন করছো? দেখুন, আর ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো মাফ করেছো? মাফ করব? মাফ করব তাও আবার আপনাকে? হাস্যকর ব্যাপার। আর এখানে যদি জ্যোতি না থাকতো তাহলে আমি আপনার গাল দুটো আবার লাল করে দিতাম। তাই বলছি, বাচ্চা মেয়েটার সামনে এমন কিছু করতে বাধ্য করবে না যেটা করলে জ্যোতি ভয় পায়। কথাটা শোনার পর রিমি আমার হাত ছেড়ে দিয়ে পুনরায় বলল, আব্বু মানে তোমার আব্বু তোমাকে ডেকেছেন? আপনি যান, আমি জ্যোতিকে নিয়ে আসছি। তোমাকে এখন যেতে বললো, আর জ্যোতিকে আমি নিয়ে যাচ্ছি। রিমির কথার কোনো উত্তর না দিয়ে নিচে চলে এলাম। নিচে আসতে আব্বু বলল, রোদ, আমার চেয়ে অনেক বয়স হলো, এখন আমি চাই তুমি আর তোমার ভাই কোম্পানির দায়িত্বটা নাও। আব্বু, এখনই এসব করা আমার দ্বারা সম্ভব না। কেন? আগে জানতে হবে অফিসের কাজের ধরন, আমাকে কি কি করতে হবে সেটা আগে জানি, তারপর না হয় দায়িত্ব নেব। ঠিক আছে। এরপর আব্বুর সাথে কিছু সময় কথা বলার পর রুমে চলে এলাম। রুমে আসতে মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ রিমি আমার রুমে। আপনি কি করছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটু প্লিজ, প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে। গুছাতে হবে না আপনাকে, আমি নিজে গুছাতে পারবো।
দেখলাম তো, গত কিছুদিন ধরে একটা কাজও করলে না, আর এখন বলছে সে নিজে গোছাতে পারবে। কথাটি বলে আবারও কাজ করতে লাগলো। আপনার করতে হবে না, চলে যান আমার রুম থেকে। আরেকটু আছে তো। বলছি না করতে হবে না। ছড় খাবার পর মেয়েটা যেন বাকরুদ্ধ হয়ে গেল, যে নীরবে চোখের জল ফেলতে লাগলো। রিমিকে এমনভাবে দেখতে অনেক মায়া হচ্ছিল, কিন্তু রিমির প্রতি রাগ এবং অভিমানের ফলে আমাকে সব করতে হচ্ছে। এটা নয় যে রিমিকে এখন আমি আর ভালোবাসি না, এখন ওকে ভালোবাসি আর বেসে যাব, কিন্তু অতীতের কথা মনে পড়তে নিজেকে বাধা দিতে ব্যর্থ হয়ে যায়। রিমিকে এভাবে দেখতে নিজের কষ্ট হচ্ছিল, তাই নিজেই রুম থেকে বের হয়ে বন্ধুদের ফোন করে বরগুনা ব্রিজে আসতে বললাম। তারপর ওদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় রিমি আসলো। বাসায় কখন এলে? সেটা কি আপনাকে বলতে হবে? আমি কি একটু শুনতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ কোনো কিছু শোনার অধিকার তোমার এখন আর নেই। যেটা ছিল সেটা অনেক আগেই শেষ করে ফেলেছো। আর সরি আপনাকে তুমি করে বলার জন্য। প্লিজ রোদ, আমাকে সেসবের জন্য মাফ করে দাও। আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। আমি বলছি আমাকে ছাড়ুন। বললাম না এখন আর ছাড়তে পারবো না। নিজে থেকে রিমিকে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। কতবার বলছি তুই আমাকে স্পর্শ করবি না? আমি তোকে ভালোবাসতাম, তাই তোর কথা শুনতাম, অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আমি ভালোবাসি না, আর কখনো বাসবো না। কথাগুলো বলে দেখলাম রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছিল না। রিমিকে দাঁড়িয়ে কান্না করে দেখতে আবারও রাগ হচ্ছিল, সেটা কোনো অসহ্য লাগে, কিন্তু রিমির চোখের জল দেখতে খারাপ লাগে। নিজেকে মাঝে মাঝে মন চায় সব কিছু ভুলে গিয়ে রিমিকে আপন করে নেই, কিন্তু অতীতের ঘটনাটাই বারবার নিজেকে বাধা দেয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুমি আমাকে তুই করে বলছো? মৃদু কণ্ঠে আর করুণাময় দৃষ্টিতে বলল। হ্যাঁ বললাম। এরপরে তোকে তুই করেই বলবো? কি করবি তুই আমাকে? দেখো, আমি তোমায় কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছা সেটাই বলো। প্লিজ এখন শান্ত হও। হ্যাঁ শান্ত হব, কিন্তু তুই এখান থেকে যা। রিমি চলে গেল। রিমিকে কষ্ট হইতে গিয়ে নিজেই কষ্ট পাই। কি করব, কিছু করার ছিল না। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে যাব, এমন সময় আব্বু ডেকে যা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ আব্বু বলল যে রিমিকে নাকি আমাকে বিয়ে করতে হবে। আব্বুর কথা শুনে মাথাটা কাজ করা বন্ধ করে দিল। যে মেয়ের জন্য আমার পরিবারে এত অশান্তি সৃষ্টি হয়েছে, তাকে কিনা আব্বু আমাকে বিয়ে করতে বলছে। মাথায় মনে হয় পুরো গেছে। তারপর আব্বু আমাকে বলতে থাকলো যে আমি কিছু জানি না, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। আমি আব্বুর কথা শুনে ভয় পেতে লাগলাম, কারণ আব্বু কিছুদিন আগে অসুস্থ থেকে সুস্থ হলো। এখন যদি কিছু হয়ে যায় আমি এটা করতে পারবো না। এরপর দেখি ভাইয়া ভাবি আম্মু মুসকি মুসকি হাসছে, আর রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি সবার মুখে হাসি দেখে আব্বুকে হ্যাঁ বলে দিলাম। আব্বু বলল সামনের মাসে 5 তারিখ বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। তারপর আর কিছুক্ষণ কথাবার্তা বলে জ্যোতিকে নিয়ে রুমে চলে আসলাম। জ্যোতির সাথে খেলা করতে লাগলাম। এমন সময় রিমি রুমে আসলো। বলেছিলাম না নিজের ভালোবাসাকে আদায় করে নিব, এখন শুধু তুমি দেখো বাবু। তোমাকে দেখার মতো এখন আর কিছু নেই, যাও এখন। ওই চুপ হারামি। একটা কাজ করবে? বল। জ্যোতিকে একটু বাবের কাছে রেখে আসো। কেন? তোমার সাথে কথা আছে। তো কি হয়েছে? যদি থাকুক, ও থাকলে সমস্যা কি? ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি নিজেই বাবের কাছে রেখে আসছি। থাক, আর ঢং দেখাতে হবে না, দাও আমার কাছে। তারপর জ্যোতিকে নিয়ে রিমি চলে গেল। একটু পর রিমি রুমে আসলো। এখন বলো। আমার সামনে দাঁড়াও। রিমি আমার সামনে দাঁড়ালো। তারপর কিছু বলার আগে আমিও দাঁড়িয়ে গেলাম। কেন জানি না আজ রিমিকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। এমনভাবে দাঁড়িয়ে যেতে দেখে রিমি ভয় পেয়েছে। কিছু বুঝে ওঠার আগে রিমির খমর দড়ি, ওর টুটটা যেন ধনুকের মতো বেঁকে উঠলো। রিমির মুখটা আমার এত কাছে চলে এসেছে, আমি নিজেই তার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে। রিমির পাপড়ির মতো ঠুর দেখতে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেললাম। রিমির ঠুর জোড়াকে আপন করে নিলাম। আমার এমন ব্যবহার দেখে রিমি নিজেও তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর রিমিকে ছেড়ে দিলাম। দুজনে খাটের উপর বসে পড়লাম। কিছু সময় তো দুজনে নীরবতা পালন করলাম। দেখলাম কোনো কিছু জয় করলে যেমন খুশি হয় ঠিক তেমনই খুশি হয়েছে। মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে। এমনভাবে হাসার কি আছে? তো কি হয়েছে? ওই চুপ, তুই আমার সাথে তাল মিলিয়েছিলি কেন? আমার ভালোবাসা আদায় করার জন্য। আমি তো ভুলে কিস করে ফেলছি, নাহলে তোর মতো মেয়েকে আমি কেন কেউই কিস করবো না। কি বললি তুই? কথাটা বলেই রিমি আমাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
আমার পেটের উপর বসলো। হাত দিয়ে সরিয়ে উঠে বসবো সেটা করতে পারছি না, কারণ ওর 2 হাত দিয়ে আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে আছে। এখন বল, কেন অইচ্ছায় কিস করলি? হুম। সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? বলি আমার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট পর ছাড়লো। রিমির এমন পাগলামি দেখে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। কখন যে অজ্ঞান হয়ে যায় তার ঠিক নেই। এখন বল, মন থেকে কিস করেছিস নাকি অন্য কিছু? মন থেকে করেছি। আমাকে ভালোবাসিস এখন? না, বাসি না। কি বললি? না মানে বাসি, অনেক ভালোবাসি। গুড বয়। তারপর রিমি আমার কপালে চুমু দিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম রিমি কি আমার জন্য সঠিক? আর আব্বু তো ঠিক করে ফেলেছে আমাদের বিয়ের কথা। তারপর আমি নিজেও ঠিক করলাম রিমিকে আমি আপন করে নিব, কিন্তু তার আগে একটু জ্বালাতন করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আই, ঘুম থেকে ওঠো না, একটু পরে। প্লিজ ওঠো। বলছেন একটু পরে? এখান থেকে যাও। ঘুমিয়েছিলাম, এমন সময় রিমি ডেকে ওঠালো। জোরে কথা বলার কারণে রিমি রুম থেকে চলে যায়। আমার ঘুম আসছিল না, তাই নিচে চলে আসলাম। নিচে আসতে দেখলাম আম্মু, বাবি, জ্যোতি, রিমি বসে আছে। আমাকে দেখে রিমি দাঁড়িয়ে গেল। কিরে, দাঁড়িয়ে গেলি কেন? না এমনি। রোদ কিছু বলেছে? না আম্মু, ও কি বলতে যাবে? তারপর কাউকে কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল কিছুদিন। এর মাঝে তো আমি রিমিকে অনেক অত্যাচার করেছি, মাঝে মাঝে কান্না করে দিয়েছে মেয়েটা। আজ আমার বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কারণ কাল বিয়ে এই বাসায়, মানে আমার আর রিমির বিয়ে। দেখতে দেখতে সব কাজ শেষ করে বিয়ের দিন চলে আসলো। ভাইয়া, আমার বন্ধুগুলো আমাকে রেডি করে দিচ্ছে আর অনেক মজা করছে। আমিও তাল মিলিয়ে মজা নিচ্ছি। ওইদিকে রিমিকে সাজানো হচ্ছে। আমাকে রেডি করার পর আম্মু আব্বুর কাছে আসলাম। আম্মু আব্বুকে সালাম করলাম। তারপর দেখি রিমির ফ্রেন্ড আর বাবি মিলে রিমিকে নিচে নিয়ে আসছে। আমি একদম হাঁ হয়ে গেছি, মনে হচ্ছে আকাশ থেকে নামা লাল পরি। কিছু মানুষ রিমির দিকে তাকিয়ে আছে, আর কিছু মানুষ আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। তারপর খাওয়া দাওয়ার সব অনুষ্ঠান শেষ করে আমাদের বিয়ে হয়ে গেল রাত 12টা। আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, মানে সবাই কিছু টিপস দিচ্ছে। এরা তো মজা করা শুরু করে দিয়েছে। তারপর সবাই মিলে রুমে পাঠালো। কেন জানি না রুমে যেতে আজ খুব ভয় করছে। তারপর সবাই মিলে আমাকে ধাক্কাধাক্কি করে রুমে পাঠিয়ে দিল। রুমে যেতে দেখলাম রিমি রুমে নেই। আমি খুঁজতে শুরু করলাম। তারপর দেখি বেলকনিতে কিছু দেখা যাচ্ছে। বেলকনিতে যেয়ে দেখি রিমি চেয়ারে বসে আছে। চাঁদের আলো রিমির মুখে পড়ছে। অপসরা থেকে কম মনে হচ্ছে না। তারপর আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকলো। মেয়ের পাশে গিয়ে ওর হাত ধরে ধরলাম, ছোট করে একটা ডিপ কিস করলাম। তারপর দুজন মিলে রাতের আকাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রিমি আমাকে বলল, ছেড়ে যাবে না তো কখনো? কখনো না, সারা জীবন তোমার পাশে থাকবো। তারপর আমি রিমিকে খুলে করে বিছানা নিয়ে আসলাম, রুমের লাইট অফ করে দিলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সবাই যার যার মতন ভেবে নাও। সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।